সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রদীপ কুমার মণ্ডল, তোমাদেরই প্রিয় প্রদীপ স্যার। তো আজকে তোমাদের সাথে সেট অভিজ্ঞতার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। তো গত ভিডিওতে আমরা সেট সংক্রান্ত প্রাথমিক বিষয়গুলো জেনেছি। তো আজকে সেটের পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করি, চলো। তো প্রথমেই বলি সেট কিভাবে প্রকাশ করা হয়। সেটকে প্রকাশ করা হয় সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে, যেমন এ বি সি বা এক্স ওয়াই জেড ইত্যাদি দিয়ে। তো সেটের উপাদানগুলোকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে কমা দিয়ে দিয়ে লেখা হয়। সেক্ষেত্রে সেটের এলিমেন্টগুলো ইংরেজি ছোট হাতের অক্ষর অথবা সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। যেমন ধরো বি একটি সেট যার উপাদান হচ্ছে এ এবং বি, ছোট হাতের এ বি। তাহলে এই এ উপাদানটা বি সেটের মধ্যে আছে, তাহলে আমরা এটাকে পড়ব হচ্ছে এ বিলংস টু বি, অথবা এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি, অথবা আমরা এভাবে বলতে পারি এ ইজ ইন বি। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই চিহ্নটাকে বলা হচ্ছে, এই বর্ণটা হলো গ্রিক বর্ণ ইপসাইলন। এটাকে আছে বোঝাতে বা বিলংস টু বোঝাতে আমরা ব্যবহার করি। তাহলে যদি কোনো উপাদান একটা সেটের মধ্যে থাকে তাহলে আমরা এই চিহ্নটা ব্যবহার করব, আর যদি উপাদান না থাকে সেই ক্ষেত্রে কি করব, এই চিহ্নটার মাঝখানে একটা কেটে দেব। তাহলে যদি মনে করো সি একটা উপাদান যেটা বি সেটের মধ্যে নাই, বি সেটের উপাদানগুলো কি কি? বি সেটের উপাদান আমি দেখলাম যে এ এবং বি, ছোট হাতের এ বি। তাহলে সি উপাদানটি বি সেটের মধ্যে নাই, সেক্ষেত্রে আমরা লিখব সি ডাজ নট বিলং টু বি, বা এই চিহ্নটার মাঝখানে কাটা চিহ্ন দিয়ে দেব। অথবা আমরা বলতে পারি হি ইজ নট ইন বি, অথবা সি ইজ নট অ্যান এলিমেন্ট অফ বি। এভাবে আমরা পড়তে পারি। তো এখন একটা একক কাজ তোমরা করবা। আসলে এই শিখন অভিজ্ঞতাতে তোমরা শ্রেণীকক্ষে তোমাদেরকে কিছু কাজ করতে হবে, কখনো একক কাজ করতে হবে, কখনো দলীয় কাজ করতে হবে, কখনো জোড়ায় কাজ করতে হবে। আর এই কাজের ফাঁকে ফাঁকে আমরা তোমাদেরকে মূল্যায়ন করে ফেলবো। তো তার জন্য তোমাদেরকে একটু ভালো প্রস্তুতিও নিয়ে যেতে হবে ক্লাসে, যাতে তোমরা ক্লাসে ভালো পারফরমেন্স করো। সেহেতু তোমরা একটু আগে থেকেই পড়ে টরে যাবা আর কি ক্লাসে। এবং তোমরা মনে করো যে আমার এই রিসোর্স ভিডিওগুলো তোমরা দেখতে পারো, তাহলে তোমরা আগে থেকে একটা ধারণা পাবে। শ্রেণীকক্ষে শিক্ষক তোমাদের অবশ্যই সেই গাইডলাইন দিবে, সেই অনুযায়ী তোমরা কাজ করবে শ্রেণীতে। আগে অবশ্যই আলোচনা হবে, দলীয়ভাবে আলোচনা হবে, তারপর তোমাদের হচ্ছে শিক্ষক বুঝিয়ে দিবেন, বা তোমরা অংশগ্রহণমূলক পদ্ধতিতে বিভিন্নভাবে তোমাদেরকে সেই বিষয়গুলো আলোচনায় আনা হবে। তখন তোমরা কি করবা, পরবর্তীতে একক কাজ করবা, জোড়ায় কাজ করবা, দলীয় কাজ করবা, এবং এই যে তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা কিন্তু তোমাদের মূল্যায়ন করব। তো যেমন তোমাদের একটা একক কাজ এখানে আছে 210-এর মৌলিক উৎপাদকগুলোর সেট তোমরা তৈরি করবে। তাহলে 210-এর মৌলিক উৎপাদকগুলো, 210কে আমরা ভাঙবো। যদি আমরা এভাবে ভাঙি তাহলে পাচ্ছি 2, 3, 5, 7। তাহলে এই 2, 3, 5, 7কে যদি আমরা কমা দিয়ে দিয়ে লিখি এবং একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে 210-এর মৌলিক উৎপাদক নিয়ে এইটা একটা গঠিত সেট হবে। এটা তোমাদেরকে ক্লাসে করতে হবে। তাহলে এই ধরনের সমস্যাগুলো তোমরা কিন্তু সলভ করার প্রসেসটা শিখে ফেলছো আগেই। তখন তোমাদেরকে এই ধরনের কাজগুলো দেওয়া হবে, তখন তোমরা সেটা এককভাবে হোক, দলীয়ভাবে হোক, জোড়ায় হোক, বিভিন্নভাবে কাজ করতে দেওয়া হবে। তখন তোমাদের সেই পারফরমেন্সটাকেই আমরা মূল্যায়ন করব, যেটাকে বলা হচ্ছে পিআই আর কি, পারফরমেন্স ইন্ডিকেটর আর কি। তো এখানে একটি একক কাজ আছে তোমাদের, যেমন যে তোমাদের হচ্ছে পৃষ্ঠা 6-এর একক কাজ। যেমন এখানে আছে এক্স একটি সেট যার উপাদানগুলো হচ্ছে 5, 7, 9, 11, 13। তাহলে এখন তোমাদেরকে এই ফাঁকা ঘরগুলোতে বসাতে হবে। যদি এই উপাদানটা অর্থাৎ 9 উপাদানটা এক্স সেটের মধ্যে থাকে, তাহলে এইখানে এর মাঝখানে বক্সের মধ্যে কি চিহ্ন বসবে সেটা তোমরা বসাবা, আর যদি না থাকে তাহলে কি চিহ্ন বসাবা। তাহলে খুব সহজ, সিম্পল করে ফেলবা। হ্যাঁ, যেমন ধরো আমি প্রথমটা বলছি 9, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্স এর মধ্যে আছে, তাহলে সেক্ষেত্রে কি বিলংস টু চিহ্নটা হবে, বা ইপসিলন চিহ্নটা এখানে বসবে আর কি। আবার দেখো 10 এক্স এর মধ্যে নাই, সেক্ষেত্রে তুমি কি বসাবা, ডাজ নট বিলংস টু। তাহলে এই চিহ্নটা তুমি ইপসিলন চিহ্নটা বসিয়ে সেখানে তুমি কেটে দিবা, তাহলেই হয়ে গেল। তো এইভাবে তুমি বাকি আরো 2টা করবা। তো এই তো গেল সেট লেখার পদ্ধতি। এখন আমরা এই যে সেটকে প্রকাশ করতে চাচ্ছি, সেটকে প্রকাশ করার 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে
সেটের তালিকা পদ্ধতি, যেটাকে বলা হয় রোস্টার মেথড বা হচ্ছে টেবুলার মেথড। আর একটা পদ্ধতি আছে সেটের গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। তো তালিকা পদ্ধতিতে একটা সেটকে প্রকাশ করা হয় সেই সেটের এলিমেন্টগুলোকে ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করে দিয়ে কমা দিয়ে দিয়ে লিখে আমরা যখন প্রকাশ করব সেই প্রকাশ পদ্ধতিটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড। যেমন একটা সেট, এর এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3, তাহলে আমরা এই সেটটাকে যেভাবে প্রকাশ করলাম এইটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি। কিন্তু সেটকে যখন আমরা প্রকাশ করব এই পদ্ধতিতে অর্থাৎ গঠন পদ্ধতিতে, তখন কিন্তু এই প্রত্যেকটা উপাদানকে আমরা আলাদা আলাদাভাবে লিখে প্রকাশ করব না। সাধারণভাবে উপাদানগুলোকে আমরা একটা বর্ণ দিয়ে সূচিত করব এবং সেই উপাদানগুলো একটার সাথে শর্ত জুড়ে দেব, যেই শর্ত সাপেক্ষে সেই উপাদানগুলো নির্ণয় করা যাবে। তো এইভাবে প্রকাশ করার পদ্ধতিটাই হচ্ছে সেটের বিল্ডার মেথড। যেমন ধরো স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট, আমরা এই স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট হচ্ছে 1 3 5, এভাবে আমরা কমা দিয়ে দিয়ে লিখতে পারি, তাহলে এটা হচ্ছে কি তালিকা পদ্ধতি। কিন্তু যদি আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে এই স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলোকে আমরা একটা বর্ণ দিয়ে ধরে নিলাম সেই স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলোর একটা সাধারণ রূপ হচ্ছে এক্স। তো এক্স এর মান 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, তা আমি সবগুলোকে এক্স দ্বারা প্রকাশ করলাম। তো এক্স এরকম যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, এভাবে আমরা বলে দেব। তো এটাকে প্রকাশ করব এভাবে, ধরে নিলাম একটা সেট যেটা স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট। তো আমরা কিভাবে লিখব, এর উপাদানগুলোকে কি এক্স দ্বারা প্রকাশ করব। তো এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি লিখব, এক্স, এরকম একটা বিসর্গর চিহ্ন দিব। সেই বিসর্গর চিহ্নটাকে আমরা বলবো সাচ দ্যাট বা যেন এক্স, পড়া হবে এভাবে এক্স সাচ দ্যাট এক্স, তার সাথে একটা শর্ত জুড়ে দেবো, এক্সগুলো কেমন সেটা বলে দেবো, স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে আমরা পড়বো এক্স সাচ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে এইটা দ্বারাই আমরা কিন্তু সবগুলো বিজোড় সংখ্যাকে প্রকাশ করতে পারবো। তো এইভাবে বিজোড় সংখ্যাগুলোকে আলাদা আলাদা লিখে লিখে প্রকাশ না করে শুধুমাত্র তার শর্ত জুড়ে দেব, তাকে একটা সাধারণ কিছু দিয়ে সূচিত করে এভাবে যখন লিখবো তখন এই পদ্ধতিটাকে বলবো আমরা সেটের গঠন পদ্ধতি। এখন আমরা দেখব বিশেষ কিছু সেট। এখানে তোমরা কতগুলো সেট দেখতে পাচ্ছ। তো সকল স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারকে আমরা ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করব। তারপরে জেড হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেটকে আমরা প্রকাশ করব, বা জেড হচ্ছে সকল ইন্টিজারের সেট। তো কিউ হলো সকল মূলদ সংখ্যার সেট, আর হচ্ছে সকল রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেট। এখানে জেড পজিটিভ হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, কিউ পজিটিভ হচ্ছে সকল ধনাত্মক মূলদ সংখ্যার সেট, আর পজিটিভ হচ্ছে সকল ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। তো এবার আমরা আলোচনা করব সার্বিক সেট নিয়ে। যখন একটা সেট থেকে আরো অনেকগুলো সেট গঠিত হবে, তাহলে যে সেট থেকে আরো অনেকগুলো সেট গঠিত হচ্ছে সেই সেটটাকে আমরা বলবো সার্বিক সেট। যখন একটা সেট সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করি তাহলে একটা থাকে কি প্যারেন্ট সেট বা সার্বিক সেট, এবং তার অধীনে অনেকগুলো সেট আমরা নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করি। ধরো স্বাভাবিক সংখ্যার সেট এন, যেটা সকল স্বাভাবিক সংখ্যাকে ধারণ করে। তো এর মধ্যে থেকে একটি সেট গঠন করা হলো যার এলিমেন্ট হলো সকল স্বাভাবিক জোড় সংখ্যাগুলো 2 4 6 আপ টু। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এন হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যাকে, সেটা জোড় বিজোড় সকল সংখ্যাকে ধারণ করছে যার মধ্যে অবস্থিত, কিন্তু হচ্ছে তার মধ্যে বেছে বেছে শুধু জোড় সংখ্যাকে নেওয়া হচ্ছে, তার উপাদানগুলো শুধু জোড় সংখ্যা। তাহলে এর সকল উপাদানগুলো আমরা কোথা থেকে নিয়েছি, এন থেকে নিয়েছি। তাহলে সেটটাই এন থেকে তৈরি। তাহলে এন সেটটা হচ্ছে সেটের সার্বিক সেট। সসীম সেট বা ফাইনাইট সেট, যে সেটের সদস্য সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ বলে দেওয়া হয় এই সেটের এতগুলো সদস্য থাকবে, তাহলে সেই সেটগুলো হবে সসীম সেট বা ফাইনাইট সেট। যেমন একটি সেট যার উপাদান হচ্ছে 2 4 6 8, তাহলে এই সেটটা হবে ফাইনাইট সেট বা সসীম সেট। কিন্তু যে সেটের সদস্য সংখ্যা নির্দিষ্ট নয়, গুণে শেষ করা যাবে না, কখনোই নির্দিষ্ট করা যায় না, সেই সেটগুলোকে আমরা বলবো অসীম সেট বা ইনফিনিট সেট। যেমন একটি সেট যার উপাদানগুলো হচ্ছে সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে এই বিজোড় স্বাভাবিক সংখ্যার তো শেষ নেই, অনেক আছে। তাহলে এই সেটের সদস্যকে আমরা তো সুনির্দিষ্ট করে দিতে পারছি না কতগুলো হবে, সদস্য সংখ্যাকে আমরা নির্দিষ্ট করে দিতে পারছি কি, সেক্ষেত্রে এই সেটটা হবে আমাদের অসীম সেট। এবার আমরা আলোচনা করব ফাঁকা সেট নিয়ে। তাহলে ফাঁকা সেট কি, বুঝতেই পারছো কথার মধ্যেই তার অর্থ লুকিয়ে আছে, যে ফাঁকা সেট হলো এর কোনো উপাদান থাকবে না, অর্থাৎ যে সেটের উপাদান নেই তাকে আমরা বলবো ফাঁকা সেট।
ফাঁকা সেটকে সাধারণত গ্রিক বর্ণ ফাই বা ওরি দ্বারা প্রকাশ করা হয়, বা যার মধ্যে কোনো উপাদান থাকবে না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। এবার উপসেট নিয়ে আলোচনা করা যাক। উপসেট হলো যখন একটা সেটের সকল উপাদান আরেকটি সেটের উপাদান নিয়ে গঠিত হয়, তখন সেই সেটকে যার উপাদান নিয়ে গঠিত হলো তার উপসেট বলবো। যেমন এ একটা সেট যার উপাদানগুলো যদি বি সেটের অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা পড়ব কি, এ ইজ এ সাবসেট অফ বি। এটাকে লেখা হবে এরকমভাবে, এ ইজ এ সাবসেট অফ বি। তো যে কোনো একটি সেট সে নিজেই নিজের উপসেট। যেমন এ একটি সেট যার উপাদানগুলো যদি হয় এ বি, তাহলে এর উপসেটগুলো হতে পারে এ বি, তারপরে হচ্ছে এ একটা উপসেট এবং বি একটা উপসেট, এবং আরেকটি উপসেট হচ্ছে ফাঁকা সেট। তাহলে এর 4টি উপসেট আমরা পেলাম। দেখো এখানে এ ও বি দ্বারা যে উপসেটটি গঠিত হয়েছে সেই উপসেটটা কিন্তু এই সেটকেই নির্দেশ করছে। তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটা সেটই হচ্ছে নিজেই তার উপসেট। তাহলে এখানে একটা ব্যাপার আসে, প্রকৃত উপসেট কোনগুলো? তাহলে আমরা বলবো প্রকৃত উপসেট সেইগুলোই, অর্থাৎ কোন সেটের উপসেটগুলোর মধ্যে সেই সেটটাকে বাদ দিলে যে উপসেটগুলো থাকে সেগুলো হচ্ছে তার প্রকৃত উপসেট। এটাকে বলা হচ্ছে প্রপার সাবসেট। তাহলে এটাকে, যেমন বি যদি এর একটা প্রপার সাবসেট হয়, তাহলে আমরা এটাকে পড়বো বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। এটাকে লেখা হবে এভাবে, অর্থাৎ ওই নিচে আর একটি টার্ম থাকছে, ওটা থাকবে না। ধরো পি একটি সেট যার সদস্যগুলো হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এর উপসেটগুলো হতে পারে এক্স ওয়াই জেড নিয়ে এক্স ওয়াই, ওয়াই জেড, তারপর এক্স একটা উপসেট, ওয়াই একটা উপসেট, জেড একটা উপসেট, এবং আরেকটি উপসেট হচ্ছে ফাঁকা সেট। তাহলে এর প্রকৃত উপসেট কোনটা? তার নিজের যেই সেটটা, অর্থাৎ এক্স ওয়াই জেড নিয়ে যেই সেট, সেটা বাদ দিলে যেই উপসেটগুলো থাকছে সেইগুলো হচ্ছে তার প্রকৃত উপসেট। সমান সেট, যখন দুটো সেটের এলিমেন্টগুলো সমান হয়, একই হয়, তখন সেই সেট দুটাকে আমরা বলবো পরস্পরের সমান সেট। যখন দুটা সেট সমান হয় তখন দুইটা সেটই একে অপরের উপসেট। যেমন এ একটি সেট যার উপাদান হচ্ছে 6 7 8 9 এবং বি আরেকটি সেট যার উপাদান হচ্ছে 6 9 8 7। যদিও এলোমেলো করে লেখা আছে কিন্তু উপাদানগুলো একই। তাহলে আমরা বলবো এ ইজ এ সাবসেট অফ বি, আবার বি ইজ এ সাবসেট অফ এ, অর্থাৎ দুইটা সেটই একে অপরের উপসেট এবং এরা দুটি পরস্পর সমান সেট। আমরা এরূপ ক্ষেত্রে যখন কোনো প্রমাণ করব, দেখাতে পারবো যে এ সেটটা বি এর উপসেট, আবার বি সেটও হচ্ছে এ এর উপসেট, তখন আমরা বলবো এ এবং বি পরস্পরের উপসেট বলে এ ও বি এরা দুটি সমান সেট। এবার আমরা জানবো পাওয়ার সেট বা শক্তি সেট নিয়ে। ধরে নাও এ একটি সেট যার উপাদান হচ্ছে 0 1 2, তাহলে এ সেটের পাওয়ার সেটটা কি? এ সেটের পাওয়ার সেটকে লেখা হয় পি অফ এ দ্বারা। তো এ সেটের পাওয়ার সেটটা হবে এ সেটের সকল উপসেট নিয়ে গঠিত একটি সেট। তাহলে আমরা এ সেটের সকল উপসেটগুলো বের করে নিই। এ সেটের সকল উপসেটগুলো আমরা এখানে নির্ণয় করলাম। এই যে এ সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেট, এটাই হচ্ছে এর পাওয়ার সেট। এখন সেটের উপাদান সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করব? ধরো এ একটি সেট যার উপাদান হচ্ছে 0 1 2 3, তাহলে এর উপাদান কয়টি? 4টি। তাহলে এটাকে আমরা লিখব এন অফ এ, বা এটাকে পড়ব নাম্বার অফ এলিমেন্টস অফ এ। তাহলে কয়টি আছে? 4টি। তাহলে আমরা পড়ব নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইকুয়াল 4। এবার আমরা জানবো সেটের সংযোগ সম্পর্কে। সেটের সংযোগ হচ্ছে, দুইটা সেটের মধ্যে সংযোগ বলতে এটাই বোঝায় যখন দুইটা সেটের উপাদানগুলো ভিন্ন ভিন্ন হতে পারে বা কিছু উপাদান মিলও থাকতে পারে, তাহলে দুইটা সেটের মধ্যে সংযোগ বলতে বোঝাবে দুইটা সেটের মধ্যে মিল এবং অমিল উপাদানগুলোকে নিয়ে গঠিত আরেকটি সেট, সেই সেটটাকে বলা হবে ওই দুই সেটের সংযোগ সেট। যেমন ধরো এ একটি সেট যার উপাদান হচ্ছে 3 4 5 6 এবং আরেকটি বি সেট যার উপাদান হচ্ছে 1 4 6। তাহলে এই দুটার মধ্যে সংযোগ সেট এ ইউনিয়ন বি। এই দুটা সেটের উপাদানগুলোর মধ্যে মিল এবং অমিল, মিল কি কি আছে? 4 এবং 6, এই দুই উপাদান মিল আছে, বাকি উপাদানগুলো মিল নেই। তাহলে আমরা মিল এবং অমিল এই দুই উপাদানগুলো নিয়ে একটা সেট গঠন করছি, তার উপাদানগুলো পাচ্ছি 1 3 4 5 6। এই সেটটাকে আমরা বলবো সংযোগ সেট। এটাকে পড়া হবে এভাবে এ ইউনিয়ন বি। এবার সেট সেট, দুইটা সেটের উপাদানগুলোর মধ্যে শুধু কমন বা মিল যে কটি আছে উপাদান, সেই উপাদান নিয়ে গঠিত সেটটি হবে সেট সেট। যেমন এ একটি সেট এবং বি একটি সেট, এই দুই সেটের উপাদানগুলোর মধ্যে যদি আমরা ইন্টারসেকশন করি বা ছেদ করি, ছেদ সেট করি, তাহলে এ ইন্টারসেকশন বি এভাবে পড়বো। এই দুটার মধ্যে
মিল আছে শুধু 4 এবং 6 এই দুই উপাদান, তাহলে আমরা এই দুই উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে এই ইন্টারসেকশন বি পেলাম। অন্তর সেট, যদি একটি সেটের উপাদানের মধ্য থেকে আরেকটি সেটের উপাদানগুলো বাদ দেওয়া হয়, বাদ দেওয়ার পর যে সেট পাওয়া যায় সেই সেটকে আমরা বলবো অন্তর সেট। যেমন এখানে পি একটি সেট যার উপাদানগুলো হচ্ছে 12 সকল গুণনীয়ক, এবং কিউ একটি সেট যার উপাদানগুলো হচ্ছে 3 সকল গুণিতক এবং সেটা 12 চাইতে ছোট বা সমান। তাহলে এই উপাদানগুলো নিয়ে গঠিত সেট হচ্ছে পি সমান হচ্ছে 1 2 3 4 6 12 এবং কিউ সেটটি পাচ্ছি আমরা 3 6 9 12। এখন যদি আমরা পি বাদ কিউ অর্থাৎ দুইটা এই পি থেকে কিউ সেটটাকে বাদ দিই, তাহলে অন্তর সেটটা পাবো হচ্ছে পি বাদ কিউ সমান পি সেটের এলিমেন্ট কি সেইগুলো আগে লিখলাম, তারপরে বাদ চিহ্ন দিলাম, তারপরে কিউ সেটের এলিমেন্টগুলো লিখলাম। তাহলে বাদ দেওয়ার সময় আমরা দেখব যে কিউ সেটের যতগুলো উপাদান আছে সবগুলোকে বাদ দিয়ে দেব, এরা একটাও থাকবে না, এবং কিউ এর উপাদানগুলো যদি পি সেটের মধ্যে থাকে সেখান থেকে বাদ দিয়ে যেটা থাকবে সেইটাই হচ্ছে এই বাদ সেটের সদস্য। পি সেটের মধ্যে আছে 1 2 3 4 6 12, এর মধ্যে থেকে 3 6 আর 12 মিল পাচ্ছি, এগুলোকে বাদ দিয়ে দিলাম। এখন কিউ এর গুলো সব বাদ যাবে এবং পি এর মধ্যে থেকে কিউ এর এই 3 6 আর 12 এইটা বাদ দেওয়ার পর 1 2 4 থাকছে, এটাই হচ্ছে এই বাদ সেটের এলিমেন্ট। পূরক সেট, যখন আমরা সেটের সমস্যাগুলো সমাধান করি তখন একটা সার্বিক সেটের অধীনে আরও অনেকগুলো সেট নিয়ে আমাদের হিসাব নিকাশ করতে হয়। তো একটি সার্বিক সেটের অধীনে কোন একটি সেট তার পূরক সেট হবে সার্বিক সেট থেকে তার উপাদানগুলো বাদ দিলে যেটা থাকবে সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেটটাই হবে সেই সেটের পূরক সেট। ইউনিভার্সাল সেট ইউ হলো 0 1 2 3 4 5 6 7 8 9 যার এলিমেন্টগুলো, এবং এ একটি সেট যার উপাদানগুলো হচ্ছে 0 2 4 6 8। তাহলে এর কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট এর মাথার উপর এই যে এভাবে সি দ্বারা লেখা হয়, তো এটাকে আমরা পড়ব কমপ্লিমেন্ট অফ এ বা এর পূরক সেট সমান আমরা তাহলে এ সেটের যত সদস্য আছে সেটা সার্বিক সেট থেকে বাদ দেওয়ার পরে অবশিষ্ট থাকছে আমাদের 1 3 5 7 9, এই উপাদানগুলো নিয়ে গঠিত সেটটাই হচ্ছে এর কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট।